রোহিঙ্গাদের বের করে দিতে সীমান্তের কাছে অত্যাচার চালাচ্ছে মিয়ানমারের সেনারা। অভিযান জোরদারের পায়তারা, বিজিপি পতাকা বৈঠক। কাশ্মীরে ভারতীয় সেনাদের গুলিতে 9 জন নিহতের দাবি পাকিস্তানের। 3 জনকে হত্যার অভিযোগ তুলে নিয়ন্ত্রণ রেখার কাছে অভিযান জোরদার নয়াদিল্লির। আবারও পেছাল নিউ ইয়র্কে বাংলাদেশি শিক্ষক নাজমা হত্যা মামলার শুনানি। পরবর্তী শুনানি 19 ডিসেম্বর। সুষ্ঠু বিচার দাবি স্বজনদের। এবং সিরিয়া জর্ডান সীমান্তে 85,000 সিরীয় শরণার্থীর জন্য ত্রাণ কার্যক্রম শুরু জাতিসংঘের। শান্তি আলোচনা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ রাশিয়ার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। ভয়াবহ নির্যাতনের পাশাপাশি আতঙ্ক সৃষ্টির মাধ্যমে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বিতাড়িত করতে ভিন্ন কৌশল নিয়েছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এখন একেবারে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে নির্যাতন শুরু করেছে তারা। মূলত সহানুভূতি দেখিয়ে বাংলাদেশ যাতে রোহিঙ্গাদের আশ্রয় দেয় সেজন্যই নাফ নদী তীরবর্তী 3টি এলাকায় আগুন দেওয়া হয়েছে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। মঙ্গলবার সকালে মিয়ানমারের রাখাইন রাজ্যের পূর্ব মুরারকুল এলাকার 3টি রোহিঙ্গা অধ্যুষিত পাড়ায় আগুন ধরিয়ে দেয় দেশটির সরকারি বাহিনী। নিকটবর্তী হওয়ায় রোহিঙ্গাদের বসতভিটা পুড়ে যাওয়ার ধোঁয়া বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফ থেকেও দেখা গেছে। সে ধোঁয়া দেখে শিশু সন্তানকে নিয়ে নাফ নদীর তীরবর্তী পাহাড়ে দাঁড়িয়ে কাঁদছিলেন মোহাম্মদ আইয়ুব নামে এক রোহিঙ্গা। গত কয়েকদিন আগে তিনি পালিয়ে বাংলাদেশে চলে আসলো। সেখানে রয়ে গেছে তার অনেক আত্মীয় স্বজন। নিজে প্রাণে বাঁচলো, স্বজনদের নিয়ে তার উদ্বেগের শেষ নেই। গুড়া গুড়া হয়নি কল দূর মাদে জলের দেড়ে দূর মাদে ধরি ওর গুড়া হয়নি কল মেলা দে থালা মারি ওরে বাত বুতরে মানুষ থাকি ওরা হইন্দরাই দে হনকান আসারা ঠাই বললা জাগা না ভার হাই বললা বান না ভার গুড়া গুড়া হয়নি করলে ইয়ে গয় হাইনে ভারি। বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকায় রোহিঙ্গা নির্যাতনকে মিয়ানমার সরকারের কৌশল হিসেবে দেখছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আর স্থানীয় প্রশাসন বলছেন সহানুভূতি দেখিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার সুযোগ নেই। রোহিঙ্গাদেরকে আগে বার্মা মন্ডু তারপর আর ওই জায়গায় নির্যাতন করতে, এখন দেখতেছি যে বাংলাদেশের সীমানা কাছাকাছি নির্যাতন করতেছে, কারণ এখানে তারা চলে আসার জন্য। রোহিঙ্গাদের উপরে যে অত্যাচার হোক, যে নির্যাতনটাই হচ্ছে তার জন্য সেটা ওদের অভ্যন্তরীণ বিষয়, ওই দেশের অভ্যন্তরীণ বিষয়। আর আমাদের দেশে যদি তারা প্রবেশ করতে চেষ্টা করে, আমাদের বিজিবি আদিদল নিয়ম অনুযায়ী যে কাজটা করে প্রতিহত করার তারা সেটা চেষ্টা করবে। এদিকে মিয়ানমারের নির্যাতন চালানোর ঘটনায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে টেকনাফের রাখাইন পাড়াগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। মিয়ানমার পার্শ্ববর্তী সীমান্ত একটা ঘটনা সেখানে ঘটতেছে বা হচ্ছে, সেজন্য তারা হয়তো একটু ভয় করতে পারে, কিন্তু আমরা তাদেরকে বলছি যে না, ভয় করার কোনো কিছু নাই। মিয়ানমার ঘটনাকে কেন্দ্র করে কোনো সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট হতে না পারে, সেই জন্য আমরা বিজিবি, কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ সমন্বয়ে এবং স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, আমাদের কমিটি, পুলিশ সবাইকে নিয়ে আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছি। রোহিঙ্গা ভিত্তিক সন্ত্রাসী সংগঠন আরএসওর হামলায় মিয়ানমারে 19 জন সীমান্তরক্ষী পুলিশ নিহত হওয়ার জেরে গত এক সপ্তাহের বেশি সময় ধরে রোহিঙ্গাদের উপর নির্যাতন চালাচ্ছে সেই দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বিতাড়নের ক্ষেত্রে কিছুটা ভিন্ন কৌশল নিয়েছে সে দেশের সরকার। আগে রাখাইন রাজ্যের দূরবর্তী এলাকাগুলোতে রোহিঙ্গাদের নির্যাতন করা হতো, কিন্তু এখন একেবারে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রোহিঙ্গা পাড়াগুলোতে নির্যাতন চালানো হচ্ছে, যাতে তারা দ্রুত বাংলাদেশে প্রবেশ করতে পারে। এক্ষেত্রে নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন এর ফলে বাংলাদেশে অনুপ্রবেশের পরিমাণ আরও বাড়তে পারে। এক্ষেত্রে সরকারের উচিত কূটনীতিক চ্যানেলে এর জন্য সমাধানের পথ খুঁজে। টেকনাফের দমদমিয়া সীমান্ত থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে রোহিঙ্গাদের উপর অভিযান জোরদারে নতুন করে কয়েকশো পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দিতে শুরু করেছে মিয়ানমার। যৌথ বাহিনীর অব্যাহত বর্বরতার মধ্যে এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক সহিংসতা আরও বাড়িয়ে দেবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা। এ হলো মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোর তাণ্ডবের চিহ্ন। প্রায় প্রতিদিনই দেশটির সেনা ও পুলিশ চড়াও হচ্ছে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর। প্রাণ বাঁচাতে নাফ নদী পাড়ি দিয়ে তারা দলে দলে ভিড়ছে বাংলাদেশ সীমান্তে। বিজিবির চোখ ফাঁকি দিয়ে কেউ কেউ আশ্রয় নিয়েছে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। আর মুসলমানের দেশ করে আর ঘর হুরা দি ফেলাইয়ে আর বেড়াইন ধরে গুলি মারি মারি ফেলাইয়ে খেসুর জরা দিয়ে
এদিকে সন্ত্রাস দমনের নামে রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোয় অভিযান জোরদারে নতুন নতুন কৌশল নিচ্ছে মিয়ানমারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাজ্যের সিত্তে শহরের পুলিশ ঘাঁটিতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে সদ্য কৈশোর পেরোনো অমুসলিমদের। জরুরি প্রয়োজনে যেন আমরা দক্ষ পুলিশ সদস্য পাই, এজন্যই 112 দিনের এই প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। মার্শাল আর্ট, ভারী ভারী অস্ত্রের ব্যবহার ও দাঙ্গা নিয়ন্ত্রণের প্রশিক্ষণ শেষে সবাইকে অভিযানে পাঠানো হবে। সাম্প্রতিক দমনপীড়নের মধ্যে পুলিশের আরো কঠোর অভিযানে নামার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। শিক্ষাগত যোগ্যতা বা স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই নিয়োগ এবং অদক্ষ কর্মীদের দিয়ে প্রশিক্ষণ দেওয়ার কারণে ওই এলাকায় সংঘাত ও রক্তপাত বাড়বে বলে আশঙ্কা তাদের। মিয়ানমার সরকার সন্ত্রাস বিরোধী অভিযানের নামে জাতিগত দমনপীড়ন চালাচ্ছে। রাখাইন রাজ্যে পুলিশ সহ যৌথ বাহিনীর অভিযান এখন প্রশ্নবিদ্ধ। ওইসব বাহিনীতে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের কোনো প্রতিনিধি না থাকায় স্বচ্ছতা নিয়ে সন্দেহ থেকেই যায়। চলতি বছরের অক্টোবরে রাখাইন রাজ্যের একটি তল্লাশি চৌকিতে সন্ত্রাসীদের হামলায় 9 পুলিশ সদস্য নিহত হয়। রোহিঙ্গারা এই হামলা চালিয়েছে অভিযোগ তুলে বিভিন্ন রোহিঙ্গা অধ্যুষিত গ্রামে ক্লিয়ারেন্স অভিযানে নামে সেনাবাহিনী। আন্তর্জাতিক সাহায্য সংস্থা ও গণমাধ্যমকে ঢুকতে না দেয়ায় সেখানকার সঠিক পরিস্থিতি যাচাই করাও সম্ভব হচ্ছে না। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থেকে 70 জন রোহিঙ্গা এবং 4 দালালকে আটক করা হয়েছে। তাদের মধ্যে 10 জনকে টেকনাফ থানায় এবং 64 জনকে উখিয়া থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পুলিশ জানায়, সকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত দিয়ে বেশ কয়েকজন রোহিঙ্গা অনুপ্রবেশ করে। এ তথ্যের ভিত্তিতে বালুখালী ও থাইংখালীতে অভিযান চালিয়ে 2 দালাল সহ 62 রোহিঙ্গাকে আটক করা হয়। একই সময় টেকনাফের হোয়াইকং ইউনিয়নের উঞ্চিপ্রাং সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আরও 8 রোহিঙ্গার পাশাপাশি 2 দালালকে আটক করা হয়। এদিকে টাকার বিনিময়ে দালালরা রোহিঙ্গাদের অনুপ্রবেশে সাহায্য করছে বলে জানিয়েছে পুলিশ। একই সাথে তারা নিশ্চিত করেছে আটক দালালদের মধ্যে একজন উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গা। সর্বমোট 62 জনকে আটক করেছি, তার মধ্যে নারী পুরুষ এবং শিশু রয়ে গেছে। আমার থানাধীন এই আব্দুর রহমান কাটা একটা পাহাড় অঞ্চল আছে এবং ঠেঙ্কালি প্রকৃতি স্থান থেকে আমরা তাদেরকে আটক করতে সক্ষম হয়েছি এবং সবাই মিয়ানমারের নাগরিক। দর্শক, রোহিঙ্গাদের অব্যাহত অনুপ্রবেশের যে চেষ্টা চলছে সেই পরিস্থিতি নিয়ে কক্সবাজারে বিজিবি ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির মধ্যে বৈঠক। রেস্ট হাউসের সাংবাদিকদের সাথে বৈঠক শেষে কথা বলছেন বিজিবি সাউথ ইস্ট রিজিয়নের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ হাসান। এই মুহূর্তে সেখানে আমরা সরাসরি চলে যাচ্ছি। সেখানে বলেছিলেন যে আমি আপনার সাথে পরিচিত হব, আমি আগামী মাসের 23 তারিখে অর্থাৎ যে আজকের দিনে দেখা করব। আমি নতুন এসেছি, আমি একটু পরিস্থিতি সবকিছু দায়িত্ব বুঝে নেই, বিভিন্ন জায়গা ভিজিট করে নেই, দেখা করব। তো সেইভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই মিটিংটা ঠিক হয়ে ছিল। তো ওইটা প্রথমে ছিল হচ্ছে গুন্দুম ব্রিজে, ফ্রেন্ডশিপ ব্রিজে হবে। পরবর্তীতে ওনারা বলেছিলেন আচ্ছা টেকনাফে করি, তারপর আলটিমেটলি এটা কক্সবাজারে হয়েছে। তো এই মিটিংটা যখন ঠিক হয়, আপনারা সবাই জানেন যে কাটসি মিটিং এ সাধারণত কোনো এজেন্ডা থাকে না বা কোনো রাইট আপও তৈরি হয় না। তো সেরকমই ছিল। তারপরেও এর মধ্যে যেহেতু অনেক ঘটনা আমরা পেপার পত্রিকায় বিভিন্ন মিডিয়াতে দেখেছি, এই জন্য আমাদের কিছু কনসার্ন ছিল। আপনারাও সবাই ভাবছিলেন যে বুঝি এইটার পরিপ্রেক্ষিতেই মিটিংটা আয়োজিত হয়েছে। আসলে কিন্তু এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে মিটিং আয়োজিত হয় নাই। এই মিটিংটা উনার সাথে সৌজন্য সাক্ষাৎ হিসাবে আগেই ছিল। তা আমরা ভাবছিলাম যে এই পরিস্থিতিতে আসে কিনা বা কি হয়, বাট ওনারা এসছেন, আমরা কথা বলেছি। তো আমরা আমাদের যে কনসার্নগুলো থাকে আমরা এই টেবিলে বসেই একজন আরেকজনের কাছে উপস্থাপন করেছি। তা আমরা ওনাদেরকে যে মায়ানমারের রাখাইন স্টেটে মুসলিম কমিউনিটি আছে, এরা যে আমাদের দেশে চলে আসতেছে, সীমান্ত পার হয়ে অবৈধভাবে চলে আসতেছে, আমরা এটা কনসার্ন তাদেরকে জানিয়েছি। তখন ওনারা বলেছে যে ওনাদের ওইদিকে কিছু সমস্যা হয়েছিল, ওনাদের কিছু ক্যাম্প অ্যাটাক হয়েছিল, তার প্রেক্ষিতে ওনারা বিভিন্ন ধরনের অপারেশন করছে। তো ওনারাও জানে যে কিছু লোক চলে আসতেছে, তো ওনারা যাতে না আসতে পারে ওনারাও ব্যবস্থা গ্রহণ করছে। এবং সর্বশেষে আমরা দুই পার্টি সিদ্ধান্ত নিয়েছি যে ওনারা ওনাদের দিকে আরো পেট্রোল জোরদার করবে, কোনো ইনফরমেশন থাকলে সঙ্গে সঙ্গে আমাদের সাথে শেয়ার করবে,
যাতে আমরাও তৎক্ষণাৎ সেই সমস্ত জায়গাতে প্রতিহত করতে পারি যদি কেউ অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করতে চায়। তো এটা ছিল একটা প্রথম বিষয়। পরবর্তীতে আমরা বরাবরের মতো ইয়াবার ব্যাপারে ওনাদেরকে জানিয়েছি যে ইয়াবা আপনাদের দেশ থেকে আমাদের দেশে আসতেছে, ইভেন এই মুহূর্তেও অনেক ইয়াবা আসছে। আপনারা জানেন কয়েকদিন আগেই প্রায় 7 লাখ মতো ইয়াবা একসাথে ধরা পড়েছে। তো উনারাও বলেছে যে উনারাও এই জিনিসটা নিয়ে খুবই বিব্রত এবং চিন্তিত। আমরা ওনাদেরকে বলেছি আপনাদের শান স্টেট থেকে দেখা যাচ্ছে ইয়াবা মংদো বর্ডার পর্যন্ত আসছে, তো মাঝখানে তো অনেক ল এনফোর্সিং এজেন্সিস থাকে, তো সবার মাধ্যমে আপনারা এটা ঠেকান, তা নাহলে আমাদের দেশে এটা একটা বিপর্যয় নিয়ে আসতেছে। এবং মংদোতে আপনাদের বেশ কিছু ফ্যাক্টরি আছে, সেগুলা ধ্বংস করেন। তো উনি বলেছেন যে মংদোতে কোনো ফ্যাক্টরি নাই, এটা আমি বলছি, বাট ইয়াবা আমাদের দিক থেকে আসে। আমরা এটা প্রতিহত করার জন্য যা যা ব্যবস্থা আমরা নিচ্ছি, ইতিমধ্যে আমরা নিজেরাও অনেক ইয়াবা ধরেছি। দর্শক, বিজিবি এবং মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির বৈঠকের পর ব্রিফ করছিলেন বিজিবি সাউথ ইস্ট রিজিয়নের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ হাসান। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের মুখে 3000 বেসামরিক নাগরিক পালিয়ে চীনে আশ্রয় নিয়েছে। মানবিক দিক বিবেচনায় এসব মানুষের থাকা খাওয়া ও আহতদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করার কথা জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। মিয়ানমারের পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় ফিরে এলে সবাইকে দেশে ফেরত পাঠানোর কথা জানায় তারা। রোববার থেকে চীন সীমান্তবর্তী মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যে তাং ন্যাশনাল লিবারেশন আর্মি, কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেট অ্যালায়েন্স আর্মি নামে 3টি বিদ্রোহী দলের সঙ্গে সেনাবাহিনীর লড়াই শুরু হয়। লড়াই থেকে বাঁচতে আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে ভিড় করছে চীনা সীমান্তে। মিয়ানমারে অব্যাহত সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে চীন। সীমান্তে শান্তি বজায় রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। বড়দিনের সন্ত্রাসী হামলার আশঙ্কায় ইউরোপ জুড়ে নিরাপত্তা জোরদার। মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি। আইএস সন্দেহে ফ্রান্সে আটক 7। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সেনাদের গুলিতে 9 জন নিহত ও 11 জন আহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া না দেখালেও পাক সেনাদের বিরুদ্ধে 3 ভারতীয় জওয়ানকে হত্যার অভিযোগ তুলে নিয়ন্ত্রণ রেখার কাছে অভিযান জোরদার করেছে ভারতীয় সেনাবাহিনী। একই সঙ্গে অনুপ্রবেশকারী এক পাকিস্তানিকে হত্যার পাশাপাশি যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে বিএসএফ। মঙ্গলবার জম্মু কাশ্মীরের আরএস পুরো সেক্টর দিয়ে অনুপ্রবেশের দায়ে 60 বয়সী এক পাকিস্তানিকে গুলি করে হত্যা করে বিএসএফ। তার চলাফেরা আগ্রাসী ও সন্দেহজনক মনে হয় সেনারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। लगभग 150 মিটার আন্তর্জাতিক সীমানা পেরিয়ে 150 মিটার ভেতরে ঢুকে পড়ায় ওই পাকিস্তানিকে বারবার সতর্ক করা হয়। তার কিছুটা পেছনে আরো 2 জন ছিল। তাকে গুলি করার পরেই সে 2 জন আবার পাকিস্তানের দিকে পালিয়ে যায়। এক ঘুসপैठियों को जो कि একই দিন পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণ রেখা পাড়ি দিয়ে জম্মুর মাচিল সেক্টরে ঢুকে এক ভারতীয় সেনার শিরশ্ছেদ ও অপর 2 জনকে গুলি করে হত্যা করে বলে জানিয়েছে নয়াদিল্লি। এই ঘটনাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করে বিএসএফ। এর প্রতিবাদে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনাবাহিনীর চেকপোস্ট লক্ষ্য করে ভারতীয় সেনারা ভারী গোলাবর্ষণ করে বলে জানায় এনডিটিভি। পাকিস্তানি সেনারাও যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী। পাকিস্তানি ভূখণ্ডে ভারতীয় সেনাদের সার্জিক্যাল স্ট্রাইকের পর তাদের মাথা খারাপ হয়ে গেছে, আর তাই কোনো কারণ ছাড়াই তারা আমাদের সেনাদের উপর হামলা চালাচ্ছে। এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে ভারতীয় সেনাদের ভারী গোলাবর্ষণে বেশ কয়েকজন পাকিস্তানি হতাহত হয় বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। একটি যাত্রীবাহী বাসে গোলার আঘাতে এই হতাহতের ঘটনা ঘটে। এর প্রতিবাদে পাকিস্তানি সেনারাও পাল্টা গুলি ছুড়ে বলে এক বিবৃতিতে জানানো হয়। এ অবস্থায় দুপক্ষের মধ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করছেন ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে কাশ্মীর অঞ্চলে ভারত পাকিস্তানের মধ্যে প্রতিশোধমূলক বিভিন্ন ঘটনা ঘটে চলছে। ভারত পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশের বিষয়ে সতর্ক থাকলেও জঙ্গিদের অপচেষ্টা থামছে না, আর পাকিস্তানও ভারতের এমন কঠোর অবস্থানকে মেনে নিতে পারছে না। এ অবস্থায় দুপক্ষের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে মঙ্গলবার কাশ্মীরের উত্তরাঞ্চলীয় বান্দিপুরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 2 সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। তাদের কাছ থেকে ভারতের সম্প্রতি বাজারে আসা বিপুল পরিমাণ নতুন নোট উদ্ধার করা হয় বলে জানায় কর্তৃপক্ষ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ।
ভারতের উড়িষ্যার মালকাজগিরিতে ৩২ মাওবাদী সদস্য সহ আত্মসমর্পণ করেছে আরও ৫৫০ বিদ্রোহী। মঙ্গলবার আত্মসমর্পণকারীদের মধ্যে ১৯ সাবেক বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা, গ্রাম কমিটির ১২ সদস্য এবং মাওবাদীদের নারী সংগঠনের প্রধান মালিহা সিং রয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আত্মসমর্পণকারী মাওবাদী সদস্যদের সরকারি সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়। বিদ্রোহ ও চরমপন্থা ত্যাগকারী এসব মাওবাদীদের সরকারের বিশেষ কর্মসূচির মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসিত করা হবে বলে জানান স্থানীয় পুলিশ কর্মকর্তারা। ১৯৬৭ সালে ভারতের পশ্চিমবঙ্গের নকশালবাড়িতে সংঘটিত বিপ্লবী মাওবাদী আন্দোলনের কারণে এর সদস্যরা নকশালবাদী হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ছুরিকাঘাতে নিহত শিক্ষিকা নাজমা খানমের হত্যা মামলার শুনানি আবারও পিছিয়ে আগামী ১৯শে ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। মামলার আসামি জনাথন গ্যালভেজ মার্টিনের পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ানোয় মঙ্গলবার শুনানি হয়নি। এ অবস্থায় নাজমা খানমের স্বজনরা দ্রুত মামলা নিষ্পত্তি করে হত্যাকারী গ্যালভেজের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশি শিক্ষিকা নাজমা খানমের হত্যাকারী জনাথন গ্যালভেজ মার্টিনকে মঙ্গলবার কুইন্স ক্রিমিনাল কোর্টে তোলা হয়। তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় দ্বিতীয়বারের মতো মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়। এদিন নাজমার ছেলে নাইমুল আলম সহ কয়েকজন স্বজন আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। তারা সুষ্ঠু বিচার দাবির পাশাপাশি হেইট ক্রাইমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এ সময় নাজমার বোনের ছেলে ও নিউ ইয়র্ক পুলিশের গোয়েন্দা কর্মকর্তা হুমায়ুন কবির আগামী শুনানিতে ভালো খবর পাওয়ার আশা প্রকাশ করেন। খুনের কেসটা এত প্লেন হয়ে গিয়েছেন যে খুনি নিজেই স্বীকার করেছেন তিনি খুন করেছেন, যার কারণে মনে হচ্ছে যে আমরা একটা সুফল খবর পাবো এবং তার নতুন যেই কোর্টের ডেট, আমি কমিউনিটির যেই নেতৃবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করব খুনির যেন উপযুক্ত শাস্তি হয়। আমার মায়ের যে কেস এটার হিয়ারিং ডেট ছিল, নেক্সট কোর্ট হচ্ছে ডিসেম্বরের ১৯ তারিখে হিয়ারিং ডেট। সো আশা করা যায় যে আমরা নেক্সট ১৯ তারিখে কোনো একটা ভালো রেজাল্ট পাবো। আমরা আসলে মেন্টালি খুবই আপসেট হয়ে আছি। আসলে এরকম একটা ঘটনা আমরা কেউ মেনে নিতে পারতেছি না। এখন থার্ড টাইম আমরা মনে করতেছি আমাদের ন্যায্য জাজমেন্ট হবে এবং আমি সবাইকে অনুরোধ করব যে এই আমাদের এখন নিউ ইলেক্টেড ট্রাম্প যে তার কারণে যেন আমাদের কোনো রকম এই জাজমেন্টে ক্ষতি না হয়। দ্বিতীয়বারের মতো মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বারবার এভাবে ওর ডেট চেঞ্জ করা হয়েছে, এর আগেও ডেট ছিল, এটাকেও চেঞ্জ করা হয়েছে। আমি জানি না কেন এটা এইভাবে বারবার মানে ডেট চেঞ্জ হচ্ছে এবং অনেক লেন্দি প্রসেসিং এ চলে যাচ্ছে। আগামী শুনানিতেও গ্যালভেজের পক্ষে কোনো আইনজীবী পাওয়া না গেলে সরকারের পক্ষ থেকে একজন আইনজীবীকে নিয়োগ দেয়া হতে পারে বলে জানা গেছে। গত ৩১শে আগস্ট রাতে স্বামীর সঙ্গে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতে নিহত হন বাংলাদেশি শিক্ষিকা নাজমা খানম। পরে তার হত্যাকারী গ্যালভেজকে গ্রেফতার করে পুলিশ। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সিরিয়া জর্ডান সীমান্তে টানা কয়েক মাস অবরুদ্ধ থাকা প্রায় ৮৫,০০০ সিরীয় শরণার্থীর জন্য ত্রাণ সরবরাহ কার্যক্রম শুরু করতে পেরেছে জাতিসংঘ। তবে অবরুদ্ধ আলেপ্পোর পূর্বাঞ্চলে মানবিক পরিস্থিতি চরম আকার ধারণ করেছে বলে জানায় সংস্থাটি। এদিকে বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোর পূর্বাঞ্চলে চূড়ান্ত বিজয় লাভের লক্ষ্যে স্বেচ্ছাসেবী যোদ্ধা হিসেবে যোগ দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এর মধ্যে জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত শান্তি আলোচনা নিয়ে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছে মস্কো। প্রায় ৩ সপ্তাহ বন্ধ থাকার পর গত সপ্তাহ থেকে আবারও সিরিয়ার অবরুদ্ধ আলেপ্পো সহ বিদ্রোহী নিয়ন্ত্রিত অন্যান্য এলাকায় তীব্র বিমান হামলা শুরু করে সিরীয় বাহিনী। সেই সঙ্গে আলেপ্পোর কেন্দ্রে প্রবেশের জন্য বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সিরীয় সেনারা। বিদ্রোহীদের বিরুদ্ধে সেই অভিযানের সবশেষ পর্যায়ে স্বেচ্ছাসেবী যোদ্ধা হিসেবে লড়াইয়ে যোগ দেওয়ার জন্য সাধারণ সিরীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে। আলেপ্পো দখলে চূড়ান্ত লড়াইয়ের জন্য বহু স্বেচ্ছাসেবী যোদ্ধা এরই মধ্যে সেনাবাহিনীর সঙ্গে যোগ দিতে শুরু করেছে বলে জানায় সেনাবাহিনী। সন্ত্রাস দমন এবং আলেপ্পোয় নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সেনাবাহিনীর সহায়ক শক্তি হিসেবে স্বেচ্ছাসেবীদের নিয়ে আমরা নতুন স্টর্ম ট্রুপার কোর নামে গেরিলা বাহিনী গঠন করেছি। আশা করছি এই বাহিনী সিরীয়দের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে চূড়ান্ত বিজয় অর্জনে সহায়তা করবে। আলেপ্পো দখলে চূড়ান্ত লড়াইয়ের এই প্রস্তুতির মধ্যেই চরম মানবিক সংকট দেখা দিয়েছে আলেপ্পোর পূর্বাঞ্চলে। তবে আশার কথা, কয়েক মাস ধরে সিরিয়া জর্ডান সীমান্তে আটকে থাকা প্রায় ১ লাখ সিরীয় শরণার্থীর জন্য ত্রাণ সরবরাহ কার্যক্রম শুরু করতে পেরেছে জাতিসংঘ।
প্রতিদিনই আমরা আলেপ্পোয় একের পর এক যুদ্ধাপরাধ ঘটতে দেখছি। জাতিসংঘের শান্তি পরিকল্পনা বাস্তবায়নে যত দ্রুত সম্ভব রাজনৈতিক কর্তা ব্যক্তিদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি আমরা। এই মুহূর্তে যেটি সবচেয়ে বেশি জরুরি তা হলো সেখানকার বাসিন্দাদের খাবার, ওষুধ ও অন্যান্য ত্রাণ সামগ্রী সরবরাহ করে তাদের বাঁচানো। এদিকে সিরীয় সরকার ও বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু করা নিয়ে জাতিসংঘে নিযুক্ত বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, শান্তি আলোচনা শুরুর লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে একটি প্রস্তাব গ্রহণের জন্য গত 6 মাস ধরে চেষ্টা চালিয়ে আসলেও মিস্তুরা বারবার তাতে প্রতিবন্ধকতা তৈরি করছেন। এখন মনে হচ্ছে দেশপ্রেমিক বিদ্রোহী ও সরকারের নিজেদেরই একমত হয়ে আলোচনার তারিখ ঠিক করতে হবে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আইএসের থেকে ইরাকের মসুল শহর পুনরুদ্ধার অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার পূর্বাঞ্চলীয় 3টি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরাকি বাহিনী। মঙ্গলবার পূর্বাঞ্চলীয় শাহরাজাদ, আল ইন্তিসার এবং আল শাইমা এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এই অগ্রাভিযান অব্যাহত রাখার কথা জানায় তারা। যৌথ বাহিনীর অভিযান আরও জোরদার হওয়ায় এরই মধ্যে কোকজালির শহর ছাড়তে শুরু করেছেন সেখানকার অধিকাংশ বাসিন্দা। সামরিক বাহিনীর ট্রাকে করে শত শত মানুষকে এলাকা ছাড়তে দেখা যায়। মসুলে ইরাকি বাহিনীর অভিযান প্রতিহত করতে আইএস সদস্যরা বিষাক্ত রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করছে পর্যবেক্ষণ সংস্থাগুলো। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, পার্ক বিদ্রোহীদের সঙ্গে নতুন করে শান্তি চুক্তি স্বাক্ষর করছে কলম্বিয়া সরকার। চুক্তি অনুমোদনের পর ফের গণভোট। ব্যক্তিগত ইমেইল ব্যবহার এবং ক্লিন্টন ফাউন্ডেশনের কথিত দুর্নীতির বিষয়ে হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে উদ্যোগ নেবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হিলারিকে আর আঘাত করতে চান না তিনি। এছাড়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জলবায়ু চুক্তির বিষয়ে নমনীয় মনোভাব প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেলগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কোনো কোনো গণমাধ্যমকে মিথ্যাবাদী এবং অসৎ বলে মন্তব্য করার পরদিনই নিউ ইয়র্ক টাইমসে গিয়ে সাক্ষাৎকার দেন ট্রাম্প। টেলিভিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে রণমূর্তি ধারণ করলেও নিউ ইয়র্ক টাইমসের সাক্ষাৎকারে তাকে বিভিন্ন বিষয়ে নমনীয় মন্তব্য করতে দেখা যায়। দ্বিতীয় বিতর্কে যদিও বলেছিলেন, বিজয়ী হলে ব্যক্তিগত ইমেইল ব্যবহার ও ক্লিন্টন ফাউন্ডেশনের চাঁদা সংগ্রহের বিষয়ে তদন্ত করতে বিশেষ কৌঁসুলি নিয়োগ করবেন এবং দোষী প্রমাণিত হলে হিলারিকে জেলে পাঠাতে দ্বিধা করবেন না। তবে এবার বললেন, হিলারির বিরুদ্ধে তদন্ত চালাবেন না তিনি। বলেন, হিলারিকে আর আঘাত দিতে চান না তিনি এবং পেছনের কথা নিয়ে ভাবতেও চান না। জলবায়ু চুক্তির বিষয়ে ট্রাম্প বলেছিলেন, মানুষের কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে এ ধারণা বা মতের সঙ্গে একমত নন তিনি। এবার স্বীকার করলেন, জলবায়ু পরিবর্তনের জন্য মানুষ কিছুটা হলেও দায়ী। জলবায়ু চুক্তি বাস্তবায়ন করতে চাইলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে চড়া মূল্য দিতে হবে বলে স্মরণ করিয়ে দিতে ভোলেননি তিনি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্টো বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তে রাজনৈতিক প্রভাব খাটানো উচিত হবে না। যে কোনো ধরনের তদন্ত স্বাধীন থাকা উচিত, যেখানে হোয়াইট হাউসের হস্তক্ষেপ কাম্য নয়। বর্তমান প্রেসিডেন্ট এই নীতি মেনে চলেছেন, আশা করছি নবনির্বাচিত প্রেসিডেন্টও তা মেনে চলবেন। এদিকে যুক্তরাষ্ট্রের উগ্র জাতীয়তাবাদী দল অল্ট রাইট ট্রাম্পকে সমর্থন জানালেও ট্রাম্প তাদের মোটেও পছন্দ করেন না বলে জানিয়ে দিয়েছেন। ট্রাম্পের জয়ের খবরে নাৎসি স্টাইলে সেলুট জানানোয় তাদের নিন্দা জানিয়ে ট্রাম্প বলেন, দেশে নব্য নাৎসিবাদের উত্থান হতে দেয়া যাবে না। এদিকে সোমবার দায়িত্ব গ্রহণের পরপরই ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি চুক্তি বাতিলের যে ঘোষণা ট্রাম্প দিয়েছেন তার সমালোচনা করে বিশ্লেষকরা বলেছেন, এর ফলে বিভিন্ন দেশের সঙ্গে ভবিষ্যৎ বাণিজ্য চুক্তি নিয়ে দর কষাকষিতে যুক্তরাষ্ট্রের সক্ষমতা কমে যাবে। ট্রাম্পের আয়কর নীতির পরিকল্পনা মধ্যবিত্তদের চেয়ে ধনী ও ব্যবসায়ীদের বেশি কাজে আসবে বলেও তারা মনে করেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজ নাগরিকদের ইউরোপ ভ্রমণের সতর্কতা জারির পর জার্মানির বিভিন্ন বিপণী বিতানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে ফ্রান্সেও। ইউরোপের ক্রিসমাস মার্কেটগুলোয় হামলার আশঙ্কা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ওই সতর্কবার্তা দেওয়া হয়। আইএসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ফরাসি পুলিশের হাতে 7 সন্দেহভাজন গ্রেপ্তারের পর নাগরিকের নিরাপত্তায় এই পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র। ছুটির মৌসুমে ক্রিসমাস মার্কেটে মজার সব ঐতিহ্যবাহী খাবার আর উপহার সামগ্রীর মেলা বসে ইউরোপের দেশ জার্মানিতে। এই সময়টাতে প্রতি বছর জার্মানিতে বেড়াতে আসেন বিপুল সংখ্যক মার্কিনী। ছুটি কাটাতে আসা পর্যটকদের বরণ করতে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে বার্লিন, মিউনিখ, স্ট্রাসবুর্গ শহরের ছোট বড় বিক্রয় কেন্দ্রগুলো।
তবে নির্ভরযোগ্য সূত্রের বরাতে মার্কিন কর্তৃপক্ষের সাম্প্রতিক এক সতর্কবার্তায় বলা হয়, আইএস আল কায়েদার মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইউরোপে নাশকতার পরিকল্পনা করছে। বিশেষ করে ছুটির মৌসুমে বিভিন্ন উৎসবে ওই হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। সেই সঙ্গে নিজেদের নাগরিকদের নিরাপত্তাজনিত সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র। তাদের নাগরিকদের উৎসব উদযাপন, দর্শনীয় স্থান ভ্রমণ, ধর্মীয় উপাসনালয়, হোটেল রেস্তোরাঁয় সতর্ক থাকা এবং বেশি ভিড়ে এড়িয়ে চলতে নির্দেশনা দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বাড়ানো হয়েছে পুলিশের টহল। পর্যটকদের চলাচলে এখনো কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। শহরের সবখানেই সতর্ক দৃষ্টি রাখছেন নিরাপত্তা কর্মকর্তারা। আসলে নিরাপত্তার জন্য এর চেয়ে বেশি সতর্কতা অবলম্বন করা সম্ভব নয়, তাহলে জীবন চলবে না। ভয় আর শঙ্কা বার্লিনবাসীকে শাসন করবে, আমরা তা চাই না। ক্রিসমাসকে সামনে রেখে নিরাপত্তা বাড়ানো হয়েছে ফ্রান্সেও। রোববার দেশটির স্ট্রসবার্গ ও মার্জেলিজে অভিযান চালিয়ে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত সন্দেহে 7 জনকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। এর মধ্য দিয়ে দেশকে সুপরিকল্পিত হামলার হাত থেকে রক্ষা করা গেল বলে দাবি ফরাসি পুলিশের। জাহিদুর রহমান, সময় সংবাদ। নয়াদিল্লিতে 3 বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ধর্ষক বীরবলকে পুলিশ গ্রেফতারের পর সে তার দোষ স্বীকার করে। সোমবার রাত 8টার দিকে 3 বছরের ওই শিশুকে বাড়ির সামনে থেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে 35 বছর বয়সী প্রতিবেশী বীরবল। পরে তাকে হত্যার জন্য 6 ফুট গভীর একটি গর্তে ফেলে দিয়ে সে পালিয়ে যায়। অনেক খুঁজে মেয়েটিকে পাওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়, তবে তার অবস্থা আশঙ্কাজনক। পেশায় শ্রমিক বীরবলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে শিশুটির পরিবার। ভারতের কানপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আঞ্চলিক রেলওয়ে ব্যবস্থাপককে বদলি ও উত্তরপ্রদেশ রেল বিভাগের 5 শীর্ষ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান ভারতীয় রেলওয়ের জনসংযোগ বিভাগের মুখপাত্র অনিল সাক্সেনা। গেল রোববার ইন্দোর পাটনাগামী যাত্রীবাহী ট্রেনের 14টি বগি লাইনচ্যুত হয়ে 143 জনের প্রাণহানি ঘটে। 2010 সালের পর এটি ভারতের সবচেয়ে বড় রেল দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ব্রিটিশ আমলের পুরনো রেল লাইন ও সংস্কারজনিত অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কর্তৃপক্ষ। এদিকে দুর্ঘটনার পর বিকল্প রেল লাইনে ট্রেন চলাচল শুরু হলেও গতিসীমা ঘণ্টায় 20 কিলোমিটার নির্ধারণ করে দেয় কর্তৃপক্ষ। মণিপুর বিধানসভা নির্বাচনে নিজের দলের হয়ে প্রচার শুরু করে দিলেন ইরমচানু শর্মিলা। কুরাইয়ের লামলং এলাকায় একটি বাড়ির উঠোনে জনতার উদ্দেশ্যে ভাষণ দেন মণিপুরের লৌহমানবী। শর্মিলা জানান তিনি ও তার দল নির্বাচনী প্রচারণা চালাবে একেবারে সাধারণভাবে। সব দুর্নীতির ঊর্ধ্বে থাকতে যানবাহন হিসেবে সাইকেল ব্যবহারের ঘোষণা দেন শর্মিলা। নির্বাচনী সভায় অন্য রাজ্যের সমর্থকরাও যোগ দেন। 16 বছরের অনশন ভেঙে আগস্ট মাসে স্বাভাবিক জীবনে ফেরা ইরমচানুর গঠিত রাজনৈতিক দলের নাম দিয়েছেন পিপলস রিসার্জেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচারণায় প্রাধান্য পাচ্ছে রাজ্যের সন্ত্রাসবাদ দমনের নামে সেনাবাহিনীকে দেয়া বিশেষ ক্ষমতা আইন আপসপার প্রত্যাহারের ইস্যুটি। বিধানসভার ভোটে হারলেও সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা বাতিলের দাবিতে লোকসভা নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দেন ইরমচানু শর্মিলা। পার্ক বিদ্রোহীদের সঙ্গে নতুন করে শান্তি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে কলম্বিয় সরকার। বৃহস্পতিবার এই চুক্তিটি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। আগের শান্তি চুক্তিটি গত মাসে গণভোটে বাতিল হয়ে যাওয়ার পর সরকার ও ফার্কের মধ্যে নতুন এ চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। নতুন চুক্তিটি অনুমোদনের জন্য কংগ্রেসে পাঠানোর পর এ নিয়ে আবারও গণভোট হবে। তবে বিরোধী দল এখনো বলছে নতুন চুক্তিতেও মানবাধিকার লঙ্ঘনের দায়ে বিদ্রোহীদের যথেষ্ট শাস্তির বিধান রাখা হয়নি, বরং প্রেসিডেন্ট পদের জন্য ফার্ক নেতাদের লড়াইয়ের অধিকার রাখা হয়েছে। একই অভিযোগে আগের শান্তি চুক্তিটিও বাতিলের জন্য গণভোটের আগে সবাইকে আহ্বান জানিয়েছিল বিরোধী দল। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস বলেন, 50 বছরের গৃহযুদ্ধ অবসানে ঐতিহাসিক এ চুক্তি অনন্য এক সুযোগ। রাজনৈতিক দুর্নীতিতে জড়িয়ে পড়ার প্রমাণ খুঁজতে বিশ্বখ্যাত স্যামসাং গ্রুপের কার্যালয় ও জাতীয় পেনশন সেবা অফিসে তল্লাশি চালিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রসিকিউটররা। স্থানীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স জানায়, রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাব খাটাতে স্যামসাং গ্রুপ দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট পার্ক গিউন হায়ের ঘনিষ্ঠ বান্ধবী চোই সুন সিল ও তার মেয়ে তাইমিনের যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠানকে $31 লাখ অনুদান দিয়েছিল। এ বিষয়ে তদন্তের অংশ হিসেবেই বুধবার জেওনজু শহরে স্যামসাং এর সদর দপ্তর ঘেরাও করে প্রসিকিউটররা। স্যামসাং কর্পোরেশন ও চেইল ইন্ডাস্ট্রিজের একীভূতকরণের অনুমোদনের দেওয়ার দায়ে একই দিন পেনশন সেবা কার্যালয়ে অভিযান চালানো হয়। এর আগে 3রা নভেম্বর চোই সুন সিলকে প্রতারণা ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগে গ্রেফতার করে পুলিশ। প্রেসিডেন্ট হায়ের সঙ্গে বন্ধুত্বকে কাজে লাগিয়ে সুন সিল
স্যামসাং গ্রুপকে বিভিন্ন রাজনৈতিক সুবিধা দিয়েছিলেন। পরে প্রেসিডেন্ট হাই সিলের সঙ্গে বন্ধুত্ব থাকার কথা স্বীকার করে ক্ষমা চাইলেও তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। যুক্তরাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে। এখন পর্যন্ত এক নারীর মৃত্যুর খবর জানিয়েছে গণমাধ্যম। বন্যার পানি বাড়িঘরে ঢুকে যাওয়ায় তীব্র দুর্ভোগে পড়েছেন সেখানকার বাসিন্দারা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বাইরে বের হতে পারছেন না তারা। বন্যা দেখা দেওয়ায় এরই মধ্যে জরুরি সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। দেশটির উপকূলীয় এলাকা থেকে সাধারণ মানুষকে হেলিকপ্টারে করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। ক্যারিবীয় উপকূলে সৃষ্ট সামুদ্রিক ঝড় ওটো শক্তিশালী হারিকেনে রূপান্তরিত হয়েছে। হারিকেনটি আগের চেয়ে আরো শক্তি সঞ্চয় করে বৃহস্পতিবার নাগাদ ক্যারিবীয় উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে হারিকেনের কারণে কোস্টারিকা এবং নিকারাগুয়ার উপকূল থেকে এর বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। এরই মধ্যে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উত্তরাঞ্চল থেকে প্রায় 4000 বাসিন্দাকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোস্টারিকা সরকার। পাশাপাশি উপকূলে মোতায়েন করা হয়েছে প্রায় 500 স্বেচ্ছাসেবক। হারিকেন ওটো বর্তমানে নিকারাগুয়া থেকে 305 মাইল দূরে অবস্থান করছে। এটি বর্তমানে ঘন্টায় প্রায় 120 কিলোমিটার বেগে কোস্টারিকা এবং নিকারাগুয়ার উপকূলের দিকে ধেয়ে আসছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর। বলিভিয়ায় খরা পরিস্থিতির আরো অবনতি হয় দেশটির কয়েকটি রাজ্যের স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রায় 2 সপ্তাহ ধরে চলা এ খরায় রাজধানী লা পাজেনের প্রধান 3টি জলধার প্রায় শুকিয়ে যাওয়ায় পানির সরবরাহে রেশন ব্যবস্থা চালু করেছে দেশটির সরকার। এ পর্যন্ত বলিভিয়ার প্রায় 1,25,000 পরিবার এ খরায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এছাড়াও কোনো কোনো এলাকায় 3 দিন পর পর অল্প পরিমাণে পানি সরবরাহ করা হচ্ছে বলেও জানা গেছে। এদিকে মঙ্গলবার লাপাজের খরা কবলিত এলাকা পরিদর্শন করেছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস। এ সময় কোন কোন এলাকায় পাম্প দিয়ে অবৈধভাবে পানি উত্তোলন করা হচ্ছে উল্লেখ করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। একই সঙ্গে পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছু করা হচ্ছে বলেও জানান মোরালেস। পেরুতে দাবানল পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত 4 জন। মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলীয় 7টি জেলায় ভয়াবহ এ দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করা হয়। এখন পর্যন্ত পুড়ে গেছে প্রায় 11,000 হেক্টর বনাঞ্চল। এদিকে দাবানলে নিহত 2 জন দেশটির কাজামার্কা প্রদেশের কুয়েরোকোটো শহরের বাসিন্দা বলে জানা গেছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া পেরুর লাম্বাইক এবং কাজামার্কা প্রদেশে সৃষ্ট এ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে কয়েক হাজার দমকল কর্মী। এছাড়াও পরিস্থিতি এড়াতে বন্ধ ঘোষণা করা হয়েছে অঞ্চল দুটির বেশিরভাগ স্কুল ও কলেজ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। রোহিঙ্গাদের বের করে দিতে সীমান্তের কাছে অত্যাচার চালাচ্ছে মিয়ানমারের সেনারা। অভিযান জোরদারের পায়তারা বিজিপি পতাকা বৈঠক। কাশ্মীরে ভারতীয় সেনাদের গুলিতে 9 জন নিহতের দাবি পাকিস্তানের। 3 জনকে হত্যার অভিযোগ তুলে নিয়ন্ত্রণ রেখার কাছে অভিযান জোরদার নয়াদিল্লির। আবারও পেছালো নিউ ইয়র্কে বাংলাদেশি শিক্ষক নাজমা হত্যা মামলার শুনানি। পরবর্তী শুনানি 19 ডিসেম্বর। সুষ্ঠু বিচার দাবি স্বজনদের। এবং সিরিয়া জর্ডান সীমান্তে 85,000 সিরীয় শরণার্থীর জন্য ত্রাণ কার্যক্রম শুরু জাতিসংঘের। শান্তি আলোচনা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ রাশিয়ার। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।